প্রিয় ছাত্রছাত্রীরা, ভেক্টরের 6 নম্বর ক্লাসে তোমাদের স্বাগত। 6 নম্বর ক্লাসে যেটা নিয়ে আমরা আলোচনা করব, দেখতেই পাচ্ছ লেখা আছে আপেক্ষিক বেগ অথবা রিলেটিভ ভেলোসিটি। তো আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করলে আপেক্ষিক বিষয়গুলো মানে যেমন আপেক্ষিক ত্বরণ, সেটারও আলোচনা একই সাথে হয়ে যায়। তো এই আলোচনা আর ওই আলোচনার মধ্যে কোনো একটা তেমন কিছু পার্থক্য নেই। তো চলো আগে বুঝে নিই এই আপেক্ষিক বেগ ব্যাপারটা কী। আপেক্ষিক বা রিলেটিভ মানেই সোজা কথা কারোর সাপেক্ষে আমরা মাপি। তো ছোটোবেলায় আবার ফিরে যাই, যখনই ভেক্টরের নতুন টপিক আমি শুরু করি একবার এই কথাটা বারবার বলি যে ছোটোবেলায় ফিরে যাই। তো ছোটোবেলায় ছোটো ক্লাসে ক্লাস 7, 8, 9 হয়তো কোনো একটা ক্লাসে আমরা কি করেছিলাম, সেখানে ট্রেনের অঙ্ক থাকতো এবং সেখানে ট্রেনের স্টেশনটা পেরোচ্ছে এই ব্যাপারগুলো থাকতো, যে বা হয়তো দুটো ট্রেন উল্টো দিক থেকে আসছে, একে অপরকে অতিক্রম করে যাচ্ছে, অথবা দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, একজন আরেকজনকে অতিক্রম করে যাচ্ছে, কত সময় লাগবে, এই সব ব্যাপারগুলো আলোচনা ছিল। এবং সেখানে তোমরা দেখে থাকবে যে যখন দুটো ট্রেন তাহলে এই একটা ট্রেন ধরো, তারপরে তো অবশ্যই বগিগুলো আছে সেগুলো আঁকছি না, আর সামনে এই একটা ট্রেন যখন বিপরীত দিক থেকে আসছে তখন আমরা কি করতাম, তখন কিন্তু একজনের সাপেক্ষে আর একজনের বেগ বার করার সময় আমরা বেগটা যোগ করতাম। আর যখন দুটো ট্রেন একই দিকে যাচ্ছিল, এও যেদিকে যাচ্ছে, পাশের লাইনে একটা ট্রেন সেই একই দিকে ছুটছে, তখন আমরা কি করতাম, বিয়োগ করতাম আপেক্ষিক বেগ বার করার জন্য। তাহলে বিপরীত দিক থেকে আসলে যোগ করে নিতাম, যোগ করে নেওয়ার পরে যে একে অপরকে অতিক্রম করা মানে কী ব্যাপার ছিল সেগুলো আলোচনা করে নিয়ে সেই দূরত্বটাকে ওই যোগ করে যে বেগটা পেলাম সেই বেগ দিয়ে ভাগ করে সময়টা পার করতাম। আর একই দিকে ট্রেনগুলো যখন যাচ্ছিল তখন আবার বেগ বার করার সময় কেমন বেগ না আপেক্ষিক, আমরা কি করতাম, বিয়োগ করতাম। তাহলে কখনো যোগ করতাম কখনো বিয়োগ করতাম, কারণটা কী ছিল? আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে বিপরীত দিক থেকে ট্রেন দুটো আসলে পরে ওদের বেগগুলো যোগ হয়ে যাবে, একই দিকে গেলে পরে বিয়োগ হয়ে যাবে। বাস্তব উদাহরণেও তাই আমরা মানে বাস্তব জগৎ থেকে এটাই আমরা আন্দাজ করেছি যে তুমি বাইক নিয়ে যাচ্ছ, তোমার বন্ধু উল্টো দিক থেকে বাইক নিয়ে আসছে, যখন পার করলে একদম সাঁই করে পার করলে, কেউ কারোর মুখ ভালো করে দেখতেই পেলে না, কিন্তু দুজনে একই দিকে চালাচ্ছ, তোমার থেকে যদি সামান্য বেশি বেগে যায় দেখবে আস্তে আস্তে যেন পার করে গেল তোমাকে, তাহলে যেন তোমার সাপেক্ষে ওর বেগটা কম বলে মনে হলো যখন একই দিকে যাচ্ছ সেই সময়। তা সেই কাজটাই আমরা এখানেও করতাম, কিন্তু কেন এটা হতো? তো তোমাদের আজকে বলে রাখি যে আপেক্ষিক বেগ বের করতে গেলেই বিয়োগ করতে হবে। কার বেগটা বিয়োগ করতে হবে? যার সাপেক্ষে। কারণ কেন বিয়োগ করছি? কারণ যার সাপেক্ষে আমি অন্য কারোর বেগ বার করছি, সে তো নিজেকে স্থির ভাবছে, স্থির ভেবে অন্যজনের বেগটাকে নির্ণয় করছে। সেই কারণেই সে যেহেতু নিজেকে স্থির ভাবছে বা আমি তাকে স্থির ভেবে অন্যজনের বেগ তার সাপেক্ষে বার করছি, সেই কারণেই তার বেগটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে ধরো এ একটা বস্তু আর বি একটা বস্তু, আমি এর সাপেক্ষে বার করব বি এর আপেক্ষিক বেগ, সংক্ষেপে লিখলাম। তাহলে বি এর আপেক্ষিক বেগ বার করব কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। তাহলে সোজা কথা, বি এর যে বেগ এখানে ভেক্টর দিয়ে প্রকাশ করছি, সেটা থেকে এ এর বেগ বিয়োগ করতে হবে। একই কথা আপেক্ষিক ত্বরণের ক্ষেত্রেও প্রযোজ্য, যে যার আপেক্ষিক ত্বরণ বার করব তার থেকে, তার ত্বরণ থেকে যার সাপেক্ষে বার করব তার ত্বরণটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমি বলছি বিয়োগ, কিন্তু ছোটোবেলায় অঙ্ক করার সময় কখনো বিয়োগ কখনো যোগ কেন? দেখো ব্যাপারটা খুব সহজ, যদি আমরা দিকের ব্যাপারটা বুঝি। যখন একই দিকে যাচ্ছে বিয়োগ করছি, বিয়োগ করাই নিয়ম। যখন বিপরীত দিকে যাচ্ছে তখনও বিয়োগ করছি, কিন্তু একজনের গতির অভিমুখ যা, অন্যজনের গতির অভিমুখ তো তার বিপরীত, সেই বিপরীত অভিমুখের কারণে আরও একটা মাইনাস সাইন আসছে, দিয়ে মাইনাসে মাইনাসে আলটিমেটলি কী হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। তাহলে ছোটোবেলাকার অঙ্কে এই কারণে এই কেসটাতে যোগ হতো। তাহলে এখন আমি কি বুঝলাম? এখন আমরা এইটুকুন বুঝবো যে আপেক্ষিক বেগ বের করা মানেই বিয়োগ করা। কার থেকে বিয়োগ করব? যার আপেক্ষিক বেগ বার করছি তার থেকে। কার বেগ বিয়োগ করব? না, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বার করতে হবে তার বেগটা বিয়োগ করব। তাহলে আশা করি থিওরি পোর্শন তোমরা বুঝে গেছো। এইবার একটা নিউমেরিক্যালস ধরি,
ধরে আমরা ব্যাপারটাকে একদম জলভাত করে নিই। আচ্ছা, ধরো দুটো বস্তু আছে, একটা এ বস্তু আর একটা বি বস্তু। কি বলছে না, এ বস্তুর যে বেগ সেটার মান ম্যাগনিটিউড হচ্ছে ভি, আর আরেকটা বস্তু যেটা বি, তার বেগের যে মান বা ম্যাগনিটিউড সেটা টু ভি। তাহলে মান তো ডবল দেখতেই পাচ্ছি। তবে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এ বস্তুর যে গতি তার সাথে বি বস্তুর গতির অভিমুখ 60 ডিগ্রি কোণে আছে। তাহলে ধরো এই এ বস্তুর গতিবেগ ভেক্টর এটা, আর বি বস্তুর গতিবেগ ভেক্টর ধরো এটা, মাঝখানে অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। এটা কোন বস্তুর গতি, বি বস্তুর গতি ভিবি, এই এ বস্তুর গতি ভিএ, আর এটা বি বস্তুর গতি ভিবি, দুটোই ভেক্টর। ভি এর ম্যাগনিটিউড কত ভি, ভিবি এর ম্যাগনিটিউড কত টু ভি, অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি। দিয়ে কী বলেছে, বলেছে এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগটা আমাদের নির্ণয় করতে হবে। মানে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে, মানে আপেক্ষিক বেগের মানও বার করতে হবে, আবার দিকও বার করতে হবে। তাহলে তোমাদের কী নিয়ম শিখালাম, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে। আর ভেক্টর বিয়োগের নিয়ম কি, যাকে বিয়োগ করবা তার উল্টো ভেক্টর আঁকলাম। তাহলে এটা হচ্ছে মাইনাস ভি এ ভেক্টর। ভি আর কিছুই নয়, অপরজনের সঙ্গে সামান্তরিক আঁকিয়ে লব্ধি বার করে ফেলো। তাহলে সামান্তরিক আঁকলাম, এই কর্ণটা লব্ধিকে প্রকাশ করবে, ধরলাম আর ভেক্টর। তা আর ভেক্টর এখানে আসলে কি, কাকে প্রকাশ করছে, ভিবি মাইনাস ভি এ, অর্থাৎ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগকে। তাহলে আমাদের কর্তব্য কি, এই আর এর মানটা বার করা, আর একটা কর্তব্য হচ্ছে দিকটা বার করা। দিকের জন্য হয় ধরো আমি এই অ্যাঙ্গেলটা নাম দিলাম ফাইটা বার করব। এবার ভেক্টর বিয়োগের নিয়ম আমরা জানি। তাহলে আর এর ম্যাগনিটিউড মানে আর, সেটা সমান কি হবে না, রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভিবির স্কোয়ার মাইনাস টু ভি এ ভিবি কস অ্যাঙ্গেল কত, ভি আর ভিবির মধ্যে 60 ডিগ্রি, ইজ ইকুয়াল টু, দেখো ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু ভি, আর ভিবির ভ্যালু কত টু ভি। তাহলে ভি স্কোয়ার প্লাস টু ভি হোল স্কোয়ার মানে 4v স্কোয়ার মাইনাস 2 ইন্টু ভি ইন্টু টু ভি কস 60 মানে হাফ। তাহলে কি হচ্ছে, ভি স্কোয়ার প্লাস 4v স্কোয়ার মাইনাস, দেখো দুই দুই কাটছে মাইনাস, তাহলে কত হচ্ছে 2v স্কোয়ার। তাহলে টোটাল হিসাব করে আমরা কি পেলাম, টোটাল হিসাব করে পেলাম রুট ওভার 3v স্কোয়ার মানে রুট 3 ইন্টু ভি। তাহলে আপেক্ষিক বেগের ভ্যালু হয়ে গেল রুট 3v। এবার দিকের ব্যাপারটায় আসি, দিকের ব্যাপার মানে ওই ফাই বার করতে হবে। চলে আসি ট্যান ফাই, সেই পাশের বাড়ি, আশা করি মনে আছে পাশের বাড়িকে, পাশের বাড়ি হচ্ছে ভিবি। তাহলে ওকে আগে নেবো না, আগে নেবো কাকে, ভিএকে। তাহলে ভিএ সাইন 60 ডিভাইডেড বাই, এবার ভিবিকে নেব ভিবি মাইনাস ভিএ কস 60। ভ্যালু পুট করি, ভিএ তো ভি সাইন 60 রুট 3/2, আর চলে আসো ভিবি 2v মাইনাস ভিএ ভি কস 60 হাফ। তাহলে এখানে লিখছি বা ট্যান ফাই সমান কী দাঁড়ালো, রুট 3v/2 ইন্টু দেখো 2v, এই ভি তো কমন গেল, 2 মাইনাস হাফ কত হবে না 3/2, উল্টে দাও 2/3 হয়ে গেল, 2/3 ইন্টু নিচে কি আছে, নিচে ভি আছে। তাহলে কি হচ্ছে, 2 2 কাটলো, ভিভি কাটলো, রুট 3/3 মানে 1/√3। তাহলে সেখান থেকে বুঝতে পারছি ফাই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, ফাই ইজ ইকুয়াল টু হয়ে গেল 30 ডিগ্রি। তার মানে বুঝলাম এই বি এর যে বেগ তার সাথে 30 ডিগ্রি কোণে এ যেদিকে, এর বেগ যেদিকে তার উল্টো দিকে মনে হবে
যে বি গতিশীল। কার মনে হবে? এর মনে হবে। যেহেতু আমি বি এর আপেক্ষিক বেগ বার করছি এর সাপেক্ষে, তাহলে এর কি মনে হবে? যে ওই বি যেদিকে আসলে গতিশীল তার সঙ্গে তার 30 ডিগ্রি কোণে এ যেদিকে গতিশীল তার উল্টো দিকে কে গতিশীল? না বি গতিশীল। অর্থাৎ আমরা লিখব বি এর অভিমুখের সঙ্গে 30 ডিগ্রি কোণে গতিশীল বলে মনে হবে। কাকে মনে হবে? বিকে। কার মনে হবে? এর। তাহলে আশা করি এই আপেক্ষিক বেগের অঙ্কটা তোমরা বুঝে গেছো। এটা একটা সিম্পল অঙ্ক ছিল, আরও অনেক নিউমেরিক্যাল তোমরা পাবে, সেগুলো তোমাদের সলভ করে ফেলতে হবে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সবসময় আছি। পরের বিষয় হচ্ছে নদীতে নৌকার গতি বা নদী পার করার যে অঙ্কগুলো আসে, এখান থেকে অঙ্কই আসে এবং অঙ্কগুলো করতে গিয়ে বেশ কনফিউশনে আমাদের পড়তে হয়। তো আমি থিওরি পোর্শনটা আজকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তা আমি পাশাপাশি দুটো নদী রাখিয়েছি, মানে দুটো পাড় রাখিয়েছি নদীর। নদী পার করার অঙ্কে মেনলি যে ব্যাপারটা আসে যে ন্যূনতম সময়ে আর ন্যূনতম পথে নদী পার করা। তাহলে দুটোই ন্যূনতম, একটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার করবে আর একটা হচ্ছে ন্যূনতম পথে নদী পার করবে। তো সবসময় মাথায় রাখবো নদীর যে স্রোত, তার যে বেগ, তার দিক কিন্তু নদী বরাবরই হবে। নিশ্চয়ই নদীর পাড়ের সঙ্গে অ্যাঙ্গেলে স্রোত বইবে না, পাড়ের সাথে সমান্তরালে স্রোত বইবে। এবার ন্যূনতম সময়ে যদি তোমাকে নদী পার করতে হয়, তোমাকে নৌকা চালাতে হবে একদম আড়াআড়ি দিকে। কিন্তু আড়াআড়ি দিকে নৌকা চালালে স্রোত কি তোমাকে আড়াআড়ি দিকে যেতে দেবে? স্রোত সবসময় তোমাকে ঠেলবে কোন দিকে? এই দিকে। ফলে তুমি কোন দিকে যাবে? এই যে তুমি চালাচ্ছ, তোমার বেগ ধরো বা নৌকার বেগ ধরো ভি ভেক্টর দ্বারা প্রকাশিত হয়েছে, স্রোতের বেগ ধরো ইউ ভেক্টর দ্বারা প্রকাশিত হয়েছে। তুমি যাবে কোন দিকে? এই দুই ভেক্টরের লব্ধি যেদিকে সেদিকে, মানে এই দিকে। তার মানে তুমি যদি এখান থেকে আড়াআড়ি দিকে, মানে তীরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই দিকে যদি নৌকা চালিয়ে দাও বা সাঁতার কাটো, তুমি কি ঠিক উল্টো দিকে পৌঁছবে? না, মোটেও না। স্রোত তোমাকে ঠেলবে নদী বরাবর, ফলে তুমি এখান থেকে শুরু করলে এই ছবি অনুসারে তুমি পৌঁছবে এখানে। তোমার লক্ষ্য ছিল এদিকে, কিন্তু তুমি পৌঁছলে কোথায়? এখানে। তাহলে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে স্যার, আমি তো এইটা ছিল সবচেয়ে কম পথ নদী পার করার ক্ষেত্রে, আমি তো বেশি পথে নদী পার করলাম, তাহলে তো আমার সময় বেশি লাগার কথা। কিন্তু না, এখানে একটা অন্য বিষয় আছে। সেটা হচ্ছে, দেখো, স্রোত কি কখনো তোমাকে নদী পার করাবে? কখনো না, কারণ স্রোত সবসময় তোমাকে নদী বরাবর নিয়ে যাবে। স্রোতের বেগটা দেখো, নদী বরাবর। তুমি নদী পার করছো নিজের বেগের দরুন। তার মানে তুমি কি করবে? তোমার বেগের সবটাই চেষ্টা করবে যে নদী পার করার কাজে লাগাতে। এবার তুমি যদি আড়াআড়ি দিকে সাঁতার কাটো, দেখো স্রোতের সঙ্গে তোমার অ্যাঙ্গেল হচ্ছে কত? 90 ডিগ্রি। এই যে দেখতে পাচ্ছ 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। তার ফলে কি, স্রোতের বেগের কোনো উপাংশ তোমার বেগের দিক বরাবর বা বিপরীত দিকে থাকবে না। অর্থাৎ স্রোতের বেগ তোমার বেগটাকে বাড়াবেও না, স্রোতের বেগ তোমার বেগটাকে কমাবেও না। অর্থাৎ তুমি তোমার যে বেগ সেই বেগেই নদী পার করতে পারবে। আর যদি তুমি আড়াআড়ি দিকে না চালিয়ে, ধরো আমি পাশে করছি, তুমি হয়তো একটা অ্যাঙ্গেলে সাঁতার কাটলে, এই দিকের অ্যাঙ্গেলেই হোক বা ওই দিকের অ্যাঙ্গেলেই হোক, তাহলে দেখো তোমার বেগের দুটো কম্পোনেন্ট হয়ে গেল। এই কম্পোনেন্টটা নদী পার করার কাজে লাগছে, আর এই কম্পোনেন্ট কিন্তু স্রোত বরাবর এগিয়ে নিয়ে যাচ্ছে। বা তুমি যদি এই দিকের অ্যাঙ্গেলে সাঁতার কাটতে, তাহলে হয়তো এই কম্পোনেন্টটা নদী পার করার কাজে লাগতো, আর এই কম্পোনেন্টটা যেত স্রোতের বেগের বিরুদ্ধে। তার মানে তুমি যদি এরকম অ্যাঙ্গেলে সাঁতার কাটো, তাহলে তোমার বেগের পুরোটা নদী পার করার কাজে লাগছে না। তাহলে দুটো কথা, 1 নম্বর, স্রোত তোমাকে কখনোই নদী পার করাবে না, তাহলে স্রোতের বেগের সাহায্য নিয়ে নদী পার হবে, এই ব্যাপারটা তুমি ভুলে যাও। তাহলে তুমি নদী পার হবে তোমার বেগের দরুন। এবার তোমার চেষ্টা কি থাকবে? তোমার বেগের পুরোটাই নদী পার করার কাজে ব্যয় করার। তাহলে তোমাকে কোন দিকে সাঁতার কাটতে হবে? আড়াআড়ি দিকে। তাহলে তোমার বেগের পুরোটাই ব্যয়িত হবে নদী পার করার কাজে। অ্যাঙ্গেলে সাঁতার কাটলে এই যে দেখলাম উপাংশের কারণে তোমার বেগের একটা উপাংশ নদী পার করার কাজে ব্যয় হবে। তাহলে যেহেতু আড়াআড়ি দিকে সাঁতার কাটলে তুমি সবথেকে বেশি বেগ পাচ্ছ নদী পার করার কাজে, সেই কারণে নদী পার করতে তোমার সময় লাগবে খুব কম।
এখান থেকে এইটুকুন দূরত্ব তুমি কত বেগে যাবে? তোমার বেগে ভি। কিন্তু সেই সময় কি স্রোত তোমাকে ওখানেই রাখবে ওই রেখা বরাবর? না, স্রোত ঠেলে নিয়ে যাবে এখান থেকে এইটুকুন দূরত্ব। কত বেগে? স্রোতের বেগে, মানে ইউ বেগে। তুমি দেখো পথ বেশি পার করলে, কিন্তু পার করতে তোমার সময়টা লাগলো কি? কম। তাহলে এইটা ছিল ন্যূনতম সময়ে নদী পার করা। মাথায় রাখতে হবে, ন্যূনতম সময়ে নদী পার করতে গেলে সব সময় তোমাকে আড়াআড়ি দিকেই সাঁতার কাটতে হবে। কিন্তু তুমি আড়াআড়ি দিকে পৌঁছবে না, পৌঁছবে একটু দূরে কোথাও, কিন্তু নদী পার করার ক্ষেত্রে তোমার সময়টা কম লাগবে। এবার যদি তুমি ন্যূনতম পথে নদী পার করতে চাও, তাহলে তুমি যদি এখান থেকে স্টার্ট করো, তুমি একদম উল্টো দিকেই পৌঁছতে চাইছো, তাহলে তোমাকে স্রোতের বেগটাকে ঠেকাতে হবে। তাহলে তখন তোমাকে সাঁতার কাটতে হবে এরকম অ্যাঙ্গেলে। স্রোত তোমাকে এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এই দুই ভেক্টর মিলে টোটাল লব্ধি কোন দিকে হবে? আড়াআড়ি দিকে। ফলে তুমি যদি স্টার্ট করো এখান থেকে, তাহলে এই তুমি পৌঁছে যাবে ঠিক উল্টো দিকে। মানে সোজা কথা, আমি ভাবনাটা একটু ভালোভাবে ভাবাই। এই যে তোমার বেগ, এটাকে দুটো উপাংশে ভাঙো, একটা এই উপাংশ, একটা এই উপাংশ। আর স্রোতের বেগ কোন দিকে ছিল? এই দিকে। তোমার বেগের এই উপাংশটা স্রোতের বেগকে নালিফাই করছে। তার মানে তোমার বেগের এই উপাংশটা অবশ্যই স্রোতের বেগের সমান হতে হবে এবং অভিমুখটা বিপরীত হতে হচ্ছে। তাহলে কি স্রোতের বেগের দরুন তুমি নদী বরাবর এগিয়ে যাবে না। আর তোমার বেগের এই যে উপাংশটা, যেটা নদীর আড়াআড়ি দিকে কাজ করছে, সেইটা তোমাকে নদী পার করাবে। তাহলে দেখো এখানে তোমার বেগের সবটা কিন্তু নদী পার করার কাজে লাগছে না। তার মানে নদী পার করতে তোমার কিন্তু বেশি সময় লাগবে। কিন্তু তুমি যেখান থেকে স্টার্ট করেছো ঠিক তার উল্টো দিকে, মানে একদম লম্বালম্বি উল্টো দিকে পৌঁছবে। তার মানে তুমি সব থেকে কম দূরত্বে নদী পার করবে। তাহলে এটা হলো ন্যূনতম পথে নদী পার করা। তাহলে ন্যূনতম পথে নদী পার করতে গেলে ন্যূনতম সময় লাগছে না, সময় কিন্তু আবার বেশি লেগে যাচ্ছে। আমাদের দেখো পুরনো ধ্যান ধারণার সঙ্গে ম্যাচ করছে না এটা। আমরা তো জানি ন্যূনতম পথে গেলেই কম সময় লাগবে, কিন্তু নদীর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তাহলে ন্যূনতম সময় কী শিখলাম? আড়াআড়ি দিকেই সাঁতার কাটতে হবে, আড়াআড়ি দিকে পৌঁছবো না, একটু দূরে পৌঁছবো। আর ন্যূনতম পথের বেলায় একটা কোণে সাঁতার কাটতে হবে, স্রোত ঠেলে তোমাকে সোজা করে দেবে, তুমি ঠিক উল্টো দিকেই পৌঁছবে, কিন্তু তুমি অপেক্ষাকৃত বেশি সময়ে পৌঁছবে। তাহলে আশা করি থিওরি পোর্শন তোমাদের ক্লিয়ার হয়েছে। তো চলো এর ওপর বেস করে কয়েকটা অঙ্ক করি, তাহলে ব্যাপারটা একদম সরগর হয়ে যাবে। অঙ্কে যেটা বলা আছে সেটা হলো যে নৌকার বেগ তোমার 8 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। নদী চওড়া কতখানি? না 800 মিটার। ন্যূনতম সময়ে নদী পার করতে আর ন্যূনতম পথে নদী পার করতে যে সময় লাগবে তাদের ব্যবধানটা কত? তো দেখো, ন্যূনতম সময়ে যখন নদী পার করব, তখন আমি চালাবো কোন দিকে? আড়াআড়ি দিকে। কত বেগে? এই যে আমার যে বেগ সেই বেগেই। তাহলে সময় কত লাগবে পার করতে সেইটা আমরা ভাববো। আর দেখো, ন্যূনতম সময়ের বেলায় আড়াআড়ি দিকে আমি কতদূর যাব? 800 মিটার। কত বেগে যাব? 8 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে আমার সময় কত লাগবে? সময় সমান দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? 800 মিটার মানে 0.8 কিলোমিটার বাই বেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার সময় লাগছে 0.8/8 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0.1 আওয়ার। তাহলে 0.1 আওয়ারে আমি নদী পার করে ফেলবো। এক্ষেত্রে আমি কি আড়াআড়ি দিকে যাব? মোটেও না, স্রোত আমাকে ঠেলবে, আমি যাব হয়তো এই দিকে, এই বরাবর। কিন্তু এই আড়াআড়ি দিকের দূরত্বটা আমি পার করলাম কিসের সাহায্যে? আমার নিজের বেগের সাহায্যে। সেটা কত? 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি শুধু ভাবলাম আড়াআড়ি দিকের দূরত্ব, যে দূরত্বটা আমি গেছি নিজের বেগের জন্য সেটা 8, আর আড়াআড়ি দিকের দূরত্বটা হচ্ছে 800। ভাগ করে দিলেই সময় পেয়ে গেলাম নদী পার করার। এটাই হচ্ছে ন্যূনতম সময়, যে সময় আমি নদীটা পার করতে পারবো। তাই বলে আড়াআড়ি দিকে পৌঁছবো না, পৌঁছবো এরম জায়গায় কোথাও, তাই তো? আচ্ছা, এবার ন্যূনতম পথের বেলায় কি ব্যাপারটা আসছে? সেক্ষেত্রে আমি সাঁতার কেটেছি এই দিকে বা নৌকা চালিয়েছি এই দিকে। এটা দুটো উপাংশ, একটু আগে আলোচনা করছিলাম। এই একটা উপাংশ আর এই একটা উপাংশ। এই উপাংশটা নদী পার করার কাজে ব্যয় হচ্ছে, আর এই উপাংশটা কি করছে? স্রোতের বেগকে নালিফাই করছে। তাহলে ধরে নাও আমি তীরের সাপেক্ষে থিটা কোণে সাঁতার বা কেটেছি বা নৌকা চালিয়েছি। কত বেগ? আমার বেগ তো তাই আছে আগের মতো, 8 কিলোমিটার পার আওয়ার।
তাহলে এই উপাংশটা কত হবে 8 cos থিটা, আর এই দিকের উপাংশ কী হবে 8 sin থিটা। তাহলে খেয়াল করো 8 cos থিটা, এই উপাংশটা কী করছে, স্রোতের বেগকে নালিফাই করছে, ওই জন্য স্রোত আমাকে ঠেলে এদিকে নিয়ে যেতে পারছে না। তাহলে 8 cos থিটা ইজ ইকাল টু স্রোতের বেগ, সেটা কত 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি cos থিটা সমান 5/8। তাহলে থিটা সমান কি হয়ে যাচ্ছে না cos ইনভার্স 5/8। তাহলে cos ইনভার্স 5/8 দেখি কি হয়, cos এই শিফট cos ব্র্যাকেটে 5/8 কত হচ্ছে 51.32 ধরতে পারি ডিগ্রি, 51.32 ডিগ্রি। আচ্ছা, তাই এখান থেকে আমি থিটার মানটা পেয়ে গেলাম। আর নদী পার করার কাজে লাগছে কোন বেগটা, এই যে 8 sin থিটা, সেটার ভ্যালু কত হচ্ছে 8 sin 51.32 ডিগ্রি। সেটা করলে কত হচ্ছে দেখে নিই। তাহলে 8 sin 8 ইন্টু sin 51.32 এটা করলে আসছে 6.245 6.245 এত কি না কিলোমিটার পার আওয়ার, 6.245 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো নদী পার করার কাজে আমি এই বেগটাকে পাচ্ছি। তাহলে সময় কত লাগবে, সময় দূরত্ব বাই বেগ, দূরত্ব কত সেই 800 মিটার মানে 0.8 কিলোমিটার, বাই বেগ কত 6.245। তাহলে সময় লাগছে 0.8 ডিভাইডেড বাই 6.245 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0.128 আওয়ার। তাহলে দেখো ন্যূনতম সময় ছিল 0.1 আওয়ার, আর ন্যূনতম পথে সময় লাগছে 0.128 আওয়ার। তাহলে কতটুকুন সময় বেশি লাগছে বিয়োগ করলে পেয়ে যাব 0.128 থেকে বিয়োগ দিচ্ছি 0.1, তাহলে হয়ে গেল 0.82। এটাকে যদি মিনিট করতে হয় তাহলে এবার গুণ দিয়ে দেব 0.082কে 60 দিয়ে, তাহলে পাচ্ছি 4.92 মিনিট নিয়ার ইকুয়াল টু 5 মিনিট। তাহলে এই সময়ের ব্যবধানটা হচ্ছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা ভালোই বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকবার জিস্ট করছি। ন্যূনতম সময়ের বেলায় আমি নদীর স্রোতের বেগ নিয়ে ভাবলামই না, আমি পার করছি নদী আড়াআড়ি দিকে, কত দূরত্ব যাচ্ছি 800 মিটার, কত বেগে যাচ্ছি 8 কিলোমিটার পার আওয়ার, ভাগ করে দিলাম, সময় পেয়ে গেলাম। আর যখন ন্যূনতম পথে নদী পার করার কথা, আমার বেগটাকে দুটো উপাংশে ভাঙলাম, একটা উপাংশ কি স্রোতের বেগকে নালিফাই করার জন্য লাগলো, তাহলে সেই উপাংশ 8 cos থিটা ইজ ইকুয়াল টু স্রোতের বেগ, সেখান থেকে অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। আর একটা উপাংশ কি নদী পার করার কাজে লাগলো, সেটা কোনটা 8 sin থিটা, অ্যাঙ্গেল বসালাম, বেগটার মান বার করে ফেললাম। তারপরে সময় কী করে বার করলাম না দূরত্ব বাই বেগ করে দিয়ে দেখছি সময় কত লাগছে 0.128 আওয়ার, আর আগে কত সময় লেগেছিল 0.1 আওয়ার। তাহলে বুঝতে পারছি আগে কম লেগেছিল, কতটুকুন বেশি লাগলো বিয়োগ করে পেয়ে গেলাম 0.028 আওয়ার। তাহলে সেখান থেকে আমি মিনিট করলাম আওয়ারটাকে 60 দিয়ে গুণ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা একটা টাইপ, এখানে অঙ্কের বিভিন্ন রকম টাইপ হয়। এছাড়াও বৃষ্টির আপেক্ষিক বেগের অঙ্ক আছে, তো সেগুলো করতে থাকো। যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে দারুণভাবে অঙ্কগুলো করে ফেলো। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।